এখানে আলোচনা আমরা কি করব, যে নততলের উপর রাখা একটা বস্তু আছে, তার সামের ব্যাপারে আলোচনা করব। তাহলে আমরা এখানে একটা নততল আমরা কল্পনা করেছি, যে নততলের নতিকোণটা কত, থিটা। আর নততল নিয়েছি, যে নততলের নতিকোণটা হচ্ছে থিটা। এবার এই নততলের নতিকোণের মানটা যদি স্থিতি বা বিরামকোণের থেকে যদি বেশি হয়, তাহলে এর উপর যদি একটা ডাব্লিউ ওজন রাখা হয়, তাহলে ওজনটা কি শুধুমাত্র এর ঘর্ষণ বলটা ব্লকটাকে স্থির রাখতে পারবে না, তখন কি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এবারে দেখো এইখানে দুটো কন্ডিশন, একটা এই স্থির রাখতে পারছে না, যখন আমরা ব্লকটা যদি নিচের দিকে নামার উপক্রম হয় তখন একটা হবে, আর যদি ব্লকটাকে উপর দিকে তোলা হয় তখন একরকম হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি যে ব্লকটি যখন নিচের দিকে নামার উপক্রম হচ্ছে তখন তার কন্ডিশনটা কি। তাহলে এইখানে দেখো আমরা একটা ডাব্লিউ ওজনের একটা ব্লক নিয়েছে, এই নততলের উপর রাখা যাচ্ছে, ডাব্লিউ ওজনের একটা ব্লক আছে। এই ডাব্লিউ ওজনের আবার দুটো কম্পোনেন্ট, একটা দেখো ডাব্লিউ কস থিটা আর হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। ডাব্লিউ কস থিটাটা লম্ব বলের সাথে সমান হবে, তা লম্ব বল যেদিকে হচ্ছে ডাব্লিউ কস থিটার মানটা সেই পরিমাণে হচ্ছে। এবারে এই ব্লকটাকে যেহেতু স্থির রাখতে পারছে না, শুধুমাত্র ঘর্ষণ বলটা কোন দিকে, এই ডাব্লিউ সাইন থিটার বিপরীত দিকে, ঘর্ষণ বলটা স্মল এফটা ঘর্ষণ বল। তাহলে যেহেতু ঘর্ষণ বলটা শুধুমাত্র এই ব্লকটাকে স্থির রাখতে পারছে না, তাহলে কি আমরা বাইরে থেকে একটা বল প্রযুক্ত করতে হবে, সেই প্রযুক্ত বলটা কত, ক্যাপিটাল এফ। আবার এই ক্যাপিটাল এফ ঘর্ষণ বলের সাথে কত কোণ করে আছে, ঘর্ষণ বলের সাথে দেখো ঠিক আলফা কোণ করে আছে। তাহলে এই যে এফ এর দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে এফ কস আলফা আর একটা হচ্ছে এফ সাইন আলফা। তাহলে দেখো যদি বল যদি সাম্যাবস্থা থেকে, যখন সাম্যাবস্থা থাকবে তখন কন্ডিশনটা কি হবে, এই স্মল এফ প্লাস ক্যাপিটাল এফ কস আলফা, স্মল এফ এই বরাবর বল দেখো, স্মল এফ প্লাস ক্যাপিটাল এফ কস আলফা সমানই ডাব্লিউ সাইন থিটা, আর এই বরাবর হচ্ছে ক্যাপিটাল এফ সাইন থিটা প্লাস এন, ক্যাপিটাল এফ প্লাস সাইন থিটা প্লাস এন সমানে কত, ডাব্লিউ কস থিটা। এবার দেখো এই দুটো ইকুয়েশন আমরা পেলাম, প্রথমে এটা কি এফ প্লাস এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা, এবং এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে এন প্লাস এফ সাইন আলফা ইকুয়ালস টু কত, এফ কস আলফা। আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশন পেলাম। আবার দেখো ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমরা কত জানি, এফ ইকুয়ালস টু মিউ ইনটু এন। ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমরা কত জানি, যে ঘর্ষণ বল সমান মিউ ইনটু এন, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু লম্ব বল। তাহলে দেখো প্রথম ইকুয়েশন থেকে কত পাচ্ছি, মিউ ইনটু এন। এই যে প্রথম ইকুয়েশন থেকে এফ এর জায়গায় বসে দিচ্ছি মানটা মিউ ইনটু এন, তাহলে মিউ ইনটু এন প্লাস এফ কস আলফা ইকুয়াল টু কত, ডাব্লিউ সাইন থিটা। তাই এই প্রথম ইকুয়েশন থেকে আমরা এটা পেলাম। এবারে দেখো আমরা এই ইকুয়েশন 3 থেকে ইকুয়েশন 2 ইনটু কত, মিউ গুণ করেছি, তার মানে ইকুয়েশন 2 এর সাথে মিউ গুণ করা হয়েছে, তারপরে 3 মাইনাস ইকুয়েশন 2 ইনটু মিউ করা হয়েছে, তাহলে কত হচ্ছে, করলে আমরা পাচ্ছি এফ ইনটু কস আলফা মাইনাস সাইন আলফা। কারণ কি দেখো এন এর জায়গায় যদি এন এর সাথে কত মিউ গুণ করা হয়েছে, এই দেখো মিউ গুণ করা হয়েছে, তাহলে মিউ এন আর মিউ এন যদি মাইনাস করা হয় তাহলে কত কেটে যাচ্ছে, মিউ এনটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এফ কস আলফা মাইনাস সাইন আলফা, এফ ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা সমান ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এফ সমান করতে পারছো ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। আবার দেখো ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, ল্যামডা হলে কত হবে, মিউ ইকুয়ালস টু কত, tan ল্যামডা। ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয় তাহলে মিউ ইকুয়াল টু কত, tan ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণ যদি মিউ হয় তাহলে মিউ সমান কত, tan ল্যামডা, আমরা এটা জানি। তাহলে এফ ইকুয়াল টু কত, ইকুয়েশন আমরা এসেছিল এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা আর বাই কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। তাহলে এই যে মিউ যেগুলো আছে, মিউর জায়গায় আমরা tan ল্যামডা যদি বসাই, তাহলে আমরা কত মানটা পাবো, এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস tan ল্যামডা ইন্টু কস থিটা বাই কত, কস আলফা মাইনাস tan ল্যামডা ইন্টু সাইন আলফা, এই মানটা পাচ্ছি। আবার দেখো tan ল্যামডা সমান কত, tan ল্যামডার মান হচ্ছে সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে আমরা এই যে এই কোয়েশ্চেনটাতে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস tan ল্যামডা কস থিটা বাই কস আলফা মাইনাস tan ল্যামডা সাইন আলফা, এই মানটা যদি আমরা এখানে যদি এই tan ল্যামডা সমান কত, সাইন ল্যামডা বাই কস ল্যামডা, সেই মানটা আমরা করেছি। ডাব্লিউ ইকুয়ালস টু কত, এফ ইকুয়ালস টু কত, ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা। এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, দেখো এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা,
কারণ সাইন থিটা দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান কত সাইন এ মাইনাস বি। আর সেরকম এখানে কত কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র কত কস এ প্লাস বি। তাহলে এই দুটো সেখান থেকে আমরা কত পাচ্ছি দেখো এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস আলফা প্লাস ল্যামডা। এখান থেকে দেখো এই কোশ্চেন থেকে দেখতে পাচ্ছ যে এফ এর মানটা মিনিমাম হতে গেলে কত হবে, এই যে হরটা আছে মানে কস আলফা প্লাস ল্যামডা এই মানটা কত হতে হবে ম্যাক্সিমাম, মানে কস আলফা প্লাস ল্যামডা মানটা কত ম্যাক্সিমাম মানে কত এর মান কত ম্যাক্সিমাম 1 হবে। তাহলে এটা ফর এফ মিন মানে এফ এর মানটা মিনিমাম হওয়ার জন্য কত এই নিচে কস আলফা প্লাস ল্যামডার মানটা ম্যাক্সিমাম হতে হবে, তাহলে এর ম্যাক্সিমাম মান কত 1। তাহলে এখান থেকে লিখতে পারো যে কস আলফা প্লাস ল্যামডা কস কত ডিগ্রি মান 1 কস 0 ডিগ্রি মান 1 0, তাহলে আলফা ইকুয়ালস টু কত মাইনাস ল্যামডা। তাহলে আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এই কন্ডিশনে এফ এর মানটা মিনিমাম হবে। তাহলে এফ মিনিমাম মানটা কত হবে এফ মিন ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা। তাহলে এফ মিনিমাম কত হচ্ছে ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা, এইটা হচ্ছে মিনিমাম। এই পরিমাণ যদি বল প্রযুক্ত করা হয় তবেই এখানটা নজরের উপর রাখা বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এইটা আমরা কি বলবো নিচের দিকে নামার সময়। এরপরে কি বলবো যে বস্তুটা যদি উপর দিকে ওঠার সময় তখন কতটা হবে। তাহলে এখানে দেখো যে নদলের বরাবর যে কোনো নদলের উপরে রাখা কোনো বস্তু আছে, যে বস্তুটা কি আমরা আগের থেকে করলাম কি যে নিচের দিকে নামার সময় তখন সাম্যাবস্থা। এবারে যখন বস্তুটা উপর দিকে উঠছে তখন তার ক্ষেত্রে সাম্যাবস্থার সূত্রটা। তাহলে তার ক্ষেত্রে যখন উপরে ওঠার মুখে তখন দেখো এখানে যে ডাব্লিউ ওজনের একটা বস্তু ছিল, তাহলে এখানে নতলের কোণটা কত নতি কোণটা আছে থিটা, আর থিটার মানটা কি এই যে সীমাস্থ স্থিতি বা বিরাম কোণের থেকে কিন্তু বেশি মানটা, সেই স্থিতি বা বিরাম কোণের থেকে বেশি হওয়ার জন্য বস্তুটা শুধুমাত্র কি তার এই যে নতি কোণের জন্য বা ঘর্ষণ বলের জন্য সেটা সাম্যাবস্থায় থাকছে না। তখন এই বস্তুটাকে যদি আমি উপর দিকে বস্তুটা নিচের দিকে নামতে চাইছি বা বস্তুটা ধরো উপর দিকে উঠতে চাইছি ওঠার সময় তখন, তাহলে কি করতে হবে এখানে ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করছে, এখানে ঘর্ষণ বলটা এফটা নিচের দিকে কাজ করছে। আমি কারণ কি বলটা বস্তু যদি উপর দিয়ে উঠতে যায় তাহলে ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে এই বরাবর দেখো ডাব্লিউ ওজন আছে, ওজনের দুটো কম্পোনেন্ট ডাব্লিউ সাইন থিটা আর ডাব্লিউ কস থিটা, আর এই বরাবর ডাব্লিউ সাইন থিটা। আর লম্ব বলটা কোন দিকে এই বরাবর লম্ব বল এন। আমি যদি এদিকে একটা বল এফ বল প্রয়োগ করি, এফ বলে দুটো কম্পোনেন্ট থাকবে, আবার এখানে এফ কস এবারে কস আলফা, এখানে এফ সাইন আলফা, এখানে দুটো আছে এফ কস আলফা আর এফ সাইন আলফা, কারণ আলফাটা কত এই কোণটা হচ্ছে আলফা আছে। তাহলে এর যদি সাম্যাবস্থায় থাকে তখন তার কন্ডিশনটা কী হবে, সাম্যাবস্থায় কন্ডিশন দেখো ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ ইজ ইকুয়াল টু কত এফ কস আলফা, একটা কন্ডিশন ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ ইজ ইকুয়াল টু কত এফ কস আলফা। আর এই বরাবর কম্পোনেন্টটা কত এই বরাবর ধরো এইদিকে মোট বল এদিকে মোট বল, এই বরাবর মোট বল এই বরাবর মোট বল সমান হচ্ছে এটা, আর এই বরাবর মোট বল এই বরাবর মোট বল সমান হবে। তাহলে এই বরাবর কত ডাব্লিউ কস থিটা ইজ ইকুয়াল টু কত এন প্লাস এফ সাইন আলফা, ডাব্লিউ কস থিটা সমান কত স্মল এন প্লাস এফ সাইন আলফা। তাহলে দেখো এখানে দুটো ইকুয়েশন পাচ্ছে, তাহলে ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ সমান কত ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ সমান এই বরাবর এফ কস আলফা, এটা পেয়েছিলে। এখান থেকে আমরা লিখতে পারি কত এফ কস আলফা মাইনাস মিউ ইন্টু এন ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা। আবার দেখো এই যে এই বরাবর এই দুটো হচ্ছে এই লাইন বরাবর এফ, তাহলে এই বরাবর কত পাচ্ছি দেখো এফ সাইন আলফা প্লাস এন ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ কস থিটা। তাহলে এখানে আমরা যদি এই ইকুয়েশন যে 2 আছে এই 2 এর সাথে যদি মিউ গুণ করি, ইকুয়েশন 2 এর সাথে মিউ গুণ করলে কত হচ্ছে মিউ এফ সাইন আলফা প্লাস মিউ এন প্লাস মিউ ডাব্লিউ কস থিটা। এবার এই 1 নাম্বার ইকুয়েশনের সাথে 3 নাম্বার ইকুয়েশন যোগ করি, মানে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 3, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 3, ইকুয়েশন 1
ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 3 করলে কত, যে মিউ এন কেটে যাবে। তাহলে এখানে কত থাকছে দেখো, এফ কস আলফা প্লাস মিউ সাইন আলফা। এফ কস আলফা, এই যে এখান থেকে এফ কস আলফা, আর এখানে এফটা কমন চলে আসছে, এখানে কস আলফা থাকছে, আর এটা থেকে যদি এফ কমন যায় তাহলে কত, মিউ সাইন আলফা। এই কোয়েশ্চেনটা এই মিউ এন কেটে যাচ্ছে, তবে এটা প্লাস এটা যদি করা হয় ইজিক্যাল টু কত, ডাব্লিউ সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ডাব্লিউ কমন হলো সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এফ এর মানটা কত, এফ ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কত আসছে, কস আলফা প্লাস মিউ সাইন আলফা। এটা তাহলে এফ ইজিক্যাল টু কত, ডাব্লিউ সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। আবার যদি ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে মিউ যদি হয় তাহলে কত, মিউ সমান কত জানি, ট্যান ল্যামডা। ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, ঘর্ষণ গুণ যদি ল্যামডা হয় তাহলে মিউ সমান কত, ট্যান ল্যামডা। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস ট্যান ল্যামডা কস থিটা বাই কস আলফা প্লাস ট্যান ল্যামডা সাইন আলফা। তাহলে আবার দেখো, এই যে ট্যান ল্যামডা মানে কত, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। ট্যান ল্যামডা কত, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। সেখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারি ডাব্লিউ সমান সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা। এইটা বা এখানে কত আছে, কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা। তাহলে এই যে এই ইকুয়েশনটি আমরা এখান থেকে লিখতে পারি এই জায়গাটাতে, এফ ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু, দেখো সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা, বা এখানে সাইন থিটা কস ল্যামডা প্লাস কস থিটা সাইন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা প্লাস ল্যামডা, আর বাই কত লিখতে পারি, কস, এখান থেকে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন আলফা সাইন ল্যামডা সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, কস আলফা মাইনাস ল্যামডা, কস আলফা মাইনাস ল্যামডা এটা। তাহলে ক্রস আলফা মাইনাস ল্যামডা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি করি যে এফ মিনিমাম বের করতে যাই, তাহলে এফ মিনিমাম বের করতে গেলে কী করতে হবে, এফ মিনিমাম এই যে কস আলফা মাইনাস ল্যামডার মানটা কত, ম্যাক্সিমাম মানে 1 হতে হবে, না আলফা ইকুয়ালস টু ল্যামডা হচ্ছে। আর তাহলে এফ মিনিমাম মানটা কত, এফ মিনিমাম সমান হচ্ছে ডাব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা। তাহলে এই মিনিমাম মানটা কত, ডাব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা। এই মানটা এই মিনিমাম মান দিলে এই বস্তুটাকে নজলে সাম্যাবস্থায় রাখা যাবে। তাহলে আমরা কি পড়লাম, যে নজলের উপর রাখা কোনো বস্তু সাম্য, একটা হচ্ছে যখন নিচের দিকে নামছে তখন তার ক্ষেত্রে সাম্য কন্ডিশনটা কি হচ্ছে, কত মিনিমাম বল কত দিতে হচ্ছে, আর যখন বস্তুটা যেটা উপর দিকে ওঠার মুখে তখন তার ক্ষেত্রে কত মিনিমাম বল দিলে বস্তুটা সাম্যাবস্থায় থাকছে। তো দুটো ক্ষেত্রে আমি বের করলাম। এরপরে আছে যে নজলের উপর রাখা কোনো একটা বস্তু আছে, সে বস্তু নিচের দিকে যখন নামছে, সে নিচের দিকে কত ধরনের নামবে সেটা আমরা ক্যালকুলেশন করব। এইখানে দেখো একটা নতদল আছে, যে নতদলের নতিকোণটা কত, থিটা, নতিকোণটা থিটা। তাহলে এই বস্তুটার ভর কত, এম ভর। তাহলে এম ভরের একটা বস্তু থিটা নতিকোণযুক্ত নতদলের উপর একটা থিটা নতিকোণযুক্ত নতদলের উপর রাখা আছে। তাহলে এই বস্তুটা এই ত্বরণে নিচের দিকে নামছে, সেই এই ত্বরণের মানটা আমাদেরকে বের করতে হবে। এবারে দেখো এখানে এই বস্তুটা যদি আছে, তার বস্তুর ওজনটা কত, এমজি। এই ওজনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এমজি কস থিটা, এমজি সাইন থিটা। এই কোণটা থিটা হবে, যদি এটা থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। লম্ব বলটা কোনটা হবে, এই ওজনের যে উপর বরাবর এই তলটার যে লম্ব বরাবর লম্ব বলটা এন।
ঘর্ষণ বলটা কিন্তু যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে দেখো যদি ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে ঘর্ষণ বল এপি কেস টু কত হবে, মিউ ইন্টু এন। ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে এফের মানটা কত হবে, মিউ ইন্টু এন। তাহলে দেখো এখানে বস্তুটা নিচের দিকে নামার জন্য গতির ওজনের উপাংশ এই এমজি সাইন থিটা বস্তুটা নিচের দিকে নামার জন্য চেষ্টা করছে, আর এফটাকে বস্তুটা নামতে বাধা সৃষ্টি করছে। কিন্তু যেহেতু এমজি সাইন থিটার কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা এফ এর থেকে বেশি, এমজি সাইন থিটার মানটা এফ এর থেকে বেশি, তাহলে বস্তুটা নিচের দিকে এটা নামবে। এই লব্ধিটার মানটা কত হবে, বস্তুটার ভর ইন্টু ত্বরণের সাথে সমান হবে। মানে বস্তু যখন নিচের দিকে এ ত্বরণে নামছে তখন কত হবে, এমজি সাইন থিটা মাইনাস এফ ইজিক্যাল টু কত, এম ইন্টু এ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এমজি সাইন থিটা এফ এর জায়গায় কত, মিউ ইন্টু এম ইজিক্যাল টু এম ইন্টু এ, এটা। তাহলে এমজি সাইন থিটা মাইনাস মিউ, আবার দেখো এন এর মানটা এমজি কস থিটার সাথে সমান হবে, কারণ লম্ব প্রতিক্রিয়া বলটা এই ওজনের এই বরাবর কম্পোনেন্ট এই দুটো এই এমজি কস থিটা উপাংশটা কি বস্তুর ওজনটাকে প্রতিনিধিত্ব করছে। তাহলে এই যে এন এর লম্ব প্রতিক্রিয়ার সাথে এন এর এমজি কস থিটার মানটা সমান হবে। তাহলে এন সমান কত, এন সমান এমজি কস থিটা মিউ এমজি কস থিটা ইকুয়াল টু কত, এম ইন্টু এ। তাহলে এ সমান আমরা লিখতে পারবো এ সমান কত, এমটা কেটে যাচ্ছে, তাহলে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে নদতলের উপর রাখা কোনো বস্তুর যে ত্বরণ, রাখা কোনো বস্তু যে নিচের দিকে যে ত্বরণের নিচে নামছে সেই ত্বরণটার এর মানটা কত বেরোলো, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে দেখো এখানে আমরা নদলের উপর রাখা একটা বস্তু ত্বরণটা আমরা বের করলাম। এরপরে আমরা কি বলবো, যে আবর্ত ঘর্ষণ। তাহলে এখানে এই যে আবর্ত ঘর্ষণ এই ব্যাপারটা কি, ধরো মনে করো একটা কোনো একটা তল আছে, এই তলের মধ্যে দিয়ে একটা চাকা এইটা ঘুরতে ঘুরতে যাচ্ছে, এই চাকাটা এই তলের মধ্যে ঘুরতে যাচ্ছে। তাহলে এই ঘুরতে গেলে কি এই চাকার যে এই দেখো চাকার যে এই অংশটা এই তলটাকে সংস্পর্শ করছে, তাহলে এই গতিটাকে যে বাধা দেবে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণটা কি, এই যে বৃত্ত গতিগত এইখানে যে এই চাকাটা যখন ঘুরতে যখন সামনে এগিয়ে যাচ্ছে তখন এই তলটা এই চাকার যে গতিটাকে যে বাধা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবারে এইখানে চাকাটা যেহেতু ঘুরছে তখন চাকার যে ওই সংস্পর্শ তলটা, মানে চাকার তলটা চাকার তল বা এর তল কোনোটাই কিন্তু ফিক্সড নয়, দুটোর ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল হচ্ছে। মানে এইটা ধরো এই যখন চাকাটা যখন এখানে এই মধ্যে পড়ছে তখন এই জায়গাটা টাচ করছে, তাহলে বিভিন্ন জায়গায় দেখো ঘর্ষণ বলের ওই যে সংস্পর্শ তলটা ভিন্ন হচ্ছে। তাহলে এখানে আবর্ত গতির ক্ষেত্রেই কিন্তু আবর্ত এই ঘর্ষণটা ব্যাপারটা দেখা যায়। তাহলে কোনো একটি তলের সংস্পর্শে থাকে, তাহলে আবর্ত গতির যদি সংজ্ঞাটা কি বলবে, যে কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে কোনো একটা বস্তু বা কোনো একটা বস্তু কোনো একটা তলের সংস্পর্শে থেকে, এই যে তলে একটা তল আছে তলের সংস্পর্শে থেকে তখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে বস্তুটি সামনের দিকে এগিয়ে যায়, তখন এই যে একটা তল ওই আবর্ত গতিটার বিরুদ্ধে যে বল প্রয়োগ করছে সেটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। মানে আবর্ত গতির বিরুদ্ধে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এই যে আবর্ত ঘর্ষণের এক্সাম্পল অনেক সময় দেখেছো, যেমন সাইকেল চালানোর সময় সাইকেলের চাকায় যদি হাওয়া কম থাকে দেখবে সাইকেলটা চালাতে বেশি কষ্ট হয়, কারণ কি এই যে তলটা আছে আর সাইকেলের চাকা, তখন সাইকেলের চাকাটা দেখবে একটু বসে যায়, তাহলে বসে গেলে দেখবে এই জায়গাটা একটু বাম্পারের মতো একটা তৈরি হয়, বা এই জায়গাটাতে একটু কার্ভ জায়গাটা তৈরি হয়। তাহলে এইখানে তৈরি হলে কি এই জায়গাটা এর গতিটাকে বাড়াতে চেষ্টা করে, তখন এইটা আবর্ত ঘর্ষণের মানটা বেশি। তাহলে সাইকেলে যদি আবর্ত ঘর্ষণের মানটা কমানোর জন্য কি করতে হবে, সাইকেলের জায়গায় পর্যাপ্ত পরিমাণে হাওয়া রাখতে হবে, সাইকেলের জায়গায় পর্যাপ্ত পরিমাণে হাওয়া থাকলে আবর্ত ঘর্ষণের মানটা কমে যাবে। আবার দেখো তুমি যদি দেখবে পিচ রাস্তাতে বা ঢালাই রাস্তাতে যে সাইকেল চালানোর থেকে বা গাড়ি চালানোর থেকে দেখবে যদি কোনো মাটির রাস্তাতে চালাও সেখানে কী হবে, দেখবে ঘর্ষণের বলটা অনেক বেশি হয়, তাহলে সেখানে চালাতে তুলনামূলক বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ কি সেখানে আবর্ত ঘর্ষণের মানটা বেশি। কারণ এই যে রাস্তা এবং চাকার মধ্যে একটা সাময়িক বিকৃতি ঘটে, রাস্তা এবং চাকার মধ্যে সাময়িক বিকৃতি ঘটলে সেখানে ঘর্ষণ বলটার মানটা বেড়ে যায়।
যেমন এখানে চাকা, এখানে যে চাকা যদি হাওয়া কম থাকে তো চাকা সামান্য বিকৃতি ঘটবে। যদি রাস্তায় সামান্য, রাস্তা যদি নরম রাস্তা হয় তাহলে রাস্তার মধ্যে এটা বিকৃতি ঘটবে। যেমন যদি কাদা রাস্তা হয় তাহলে কাদা রাস্তার ক্ষেত্রে দেখবে বিকৃতিটা সামান্য সামনে মানে চোখে পড়বে এরকম বিকৃতি। কিন্তু রাস্তাটা যদি ঢালাই রাস্তা হয় বা রাস্তা যদি কংক্রিটের হয় বা পিচের রাস্তা হয় তখন, বা সাইকেল জায়গায় যদি, বা সাইকেল বা গাড়ির চাকাতে যদি পর্যাপ্ত পরিমাণে হাওয়া থাকে সেখানে কিন্তু এই আবর্ত ঘর্ষণের মানটা অনেকটাই কমে যায় এবং সেই গাড়িটাই চালাতেও সুবিধাজনক হয়। এরপরে দেখো আমরা ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা পড়বো। তাহলে ঘর্ষণের ক্ষেত্রে দেখো অনেক যেমন অসুবিধা আছে, যেমন ঘর্ষণ কি, ঘর্ষণের জন্য যেন কোনো যন্ত্রপাতি বৈদ্যুতিক ধরো কোনো সাইকেলে ধরো চলছে বা কোনো গাড়ি চলছে বা যা গাড়ি যখন ঘূর্ণন হচ্ছে, ঘূর্ণনের জন্য ঘর্ষণের জন্য যন্ত্রপাতির অনেক ক্ষয় হয়। তারপরে কি এবারে এই ক্ষয়গুলোকে প্রতিরোধ করার ব্যাপার আছে। তার ঘর্ষণজনিত সুবিধাও কিছু আছে, যেমন রাস্তায় যদি চলছো সেখানে যদি রাস্তায় যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে পারতে না। দেখো যেমন বরফের রাস্তাতে বা খুব যদি মসৃণ রাস্তা সেখানে দেখবে তুমি খুব দ্রুত গতিতে সামনে যেতে পারবে না, কারণ কি সেখানে তোমার ঘর্ষণ বলটা, পর্যাপ্ত ঘর্ষণ বলটা দিতে তোমার গতিটাকে দিতে পারছে না। মানে তোমাকে ওই রাস্তার উপরে একটা স্টেপ ফেলে মানে একটা বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করলে কি সেই প্রতিক্রিয়া বলটা তোমাকে সামনে এগিয়ে যাচ্ছে। যেহেতু এখানে ঘর্ষণ বলটার মানটা খুবই কম তাহলে সেখানটা ক্ষেত্রে তুমি সহজেই এগিয়ে যেতে পারবে না। তাহলে রাস্তায় চলার ক্ষেত্রে ঘর্ষণ বলটা তোমাকে সাহায্য করছে। সাথে সাথে ধরো এই যে ঘর বাড়ি দেওয়াল সব এইগুলো সবই কীভাবে আছে, ঘর্ষণ বলের জন্যই আছে। কারণ একটা ইটের সাথে আরেকটা ইটে যদি ঘর্ষণ বলটা আছে বলি তাহলে দেওয়ালটা ওখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। নাহলে কী হতো, ঘর্ষণ বল না থাকলে তুমি দেওয়াল অল্প টাচ করলে ঘর্ষণ বল যদি জিরো হয়ে যেত তাহলে কী হতো, ঘর বাড়ি কোনো কিছু অস্তিত্ব থাকতো না। বা এই যে পৃথিবীতে সমস্ত কিছু স্ট্রাকচার যে আছে সব স্ট্রাকচারে কিন্তু একটা ঘর্ষণের জন্যই একটা আর একটাই সাথে স্থির হয়ে আছে, নাহলে কিন্তু স্থির থাকতে পারতো না। বা এইগুলো কি হলো একটা স্টেবল কন্ডিশনে আছে, একটা স্থির অবস্থাতে আছে, নাহলে কি স্টেবলে কোনো আনস্টেবল হয়ে যেত, সব কিছু দেখতে সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। এবার দেখো এই বিভিন্ন প্রকার যে ঘর্ষণ যে হচ্ছে, ধরো কোনো গাড়ির যে